মুক্তিযোদ্ধাদের সামনে দাঁড়িয়ে মুক্তিযুদ্ধ সম্পর্কে বলার দৃশ্যটা আমার নেই। আমরা বা আমি মুক্তিযুদ্ধের পরবর্তী প্রজন্মের সন্তান। আমরা আমাদের বাপদাদাদের কাছ থেকে মুক্তিযুদ্ধের ইতিহাস শুনেছি, আমরা বই পুস্তকে পড়েছি যতটুকু এসেছিল, এবং আমার ফ্যামিলিতে আমার ভাইরাও মুক্তিযোদ্ধা ছিলেন। আমাদের বাসা ছিল মুক্তিযোদ্ধাদের আশ্রয় কেন্দ্র, এটুকু আমি জেনেছি। তো তাদের সামনে দাঁড়িয়ে মুক্তিযুদ্ধ সম্পর্কে কি বলবো, বলার তেমন কিছু নেই। আমার পূর্ববর্তী বক্তা যারা ছিলেন তারা বিশদ আলোচনা করেছেন, আমরা সমৃদ্ধ হয়েছি, আমাদের জ্ঞানকে আমরা আরো শানিত করেছি, আমাদের করণীয় অনেক কিছু রয়েছে। অনেকে বলেছেন যে একটা রাষ্ট্র পেলাম, একটা পতাকা পেলাম, একটা মানচিত্র পেলাম, একটা জাতীয় সঙ্গীত পেলাম, তাদের কারণে আমাদের সামনে যারা রয়েছেন এবং যারা গত হয়েছেন তাদের কারণে। আমরা কি রাষ্ট্র হিসাবে 55 বছরে তাদেরকে সম্মান দিতে পেরেছি? হয়তো পারি নাই। অনেক সে প্রাপ্যটুকু পেয়েছেন। ওনারা যখন মুক্তিযুদ্ধে গিয়েছিলেন কোন লোভ লালসা কোন চা পাওয়ার ঊর্ধ্বে থেকে গিয়েছিলেন। উদ্দেশ্য একটি ছিল, আমার পূর্ববর্তী বক্তা বলে গেছেন, শোষণহীন বৈষম্যহীন সমাজ ব্যবস্থা করার জন্য এবং একজন ফ্যাসিস্টের হাত থেকে স্বৈরাচারের হাত থেকে আমাদের দেশ মাতৃকাকে স্বাধীন করার উদ্দেশ্যে মুক্তিযুদ্ধ হয়েছে। কিন্তু এই 55 বছরেও আমরা সেই স্বপ্নকে আমরা বাস্তবায়ন করতে পারি নাই। এখন আমাদের সমাজে ক্ষুধা দারিদ্র বৈষম্য চলমান রয়েছে। তারই ধারাবাহিকতায় আমাদের সর্বশেষ 24-এর গণ আন্দোলন হয়েছে। আমরা যারা সরকারি কর্মচারী বা কর্মকর্তা রয়েছি, এখনো সুযোগ রয়েছেন। আমাদের সামনে যারা রয়েছেন বা যারা উপস্থিত নেই, তাদেরকে যথাযথ সম্মাননা দেওয়ার ব্যবস্থা করা উচিত। প্রকৃত যোদ্ধাদের তালিকা করা উচিত। আমরা জেনেছি অনেক ভুয়া মুক্তিযুদ্ধের তালিকাও রয়েছে। এটি দায়িত্ব রাষ্ট্রের, ছাত্রী বলেছেন, রাষ্ট্রকে এটা কারেকশন করতে হবে কারা প্রকৃত মুক্তিযোদ্ধা ছিলেন, তাদেরকে যথাযথ সম্মান দেওয়া হোক। তারা কি চায়? তারা এই বয়সে তো গাড়ি বাড়ি চায় না, চায় না, তাদের সম্মান চায়। তারা একটু আমার অফিসে আসবে, সুন্দর ভালো ব্যবহার করবে, একটা চা খাওয়াবো, রিক্সায় অফিসে যাবেন, রিক্সা তাদেরকে সম্মান দিবেন, তাদেরকে একটু ভালো বাসে ট্রেনে যাবেন, একটু তাদের যদি সিট সংরক্ষণ রেখে দিতে পারি, আমরা হসপিটালে তাদের জন্য সুচিকিৎসার ব্যবস্থা করতে পারি, ভালো বেড রাখতে পারি, সমাজে চলাফেরা করে আমরা বলতে পারি যে উনি একজন বীর মুক্তিযোদ্ধা যাচ্ছেন, তার ফ্যামিলিকে স্বীকৃতি দিতে পারি। এই বেসিক কাজগুলো দরকার, বেসিক। তারা কোনো ফ্ল্যাট চায় না, প্লট চায় না, বাড়ি চায় না, গাড়ি চায় না। এই বেসিক কাজটা করতে হবে আমাদের রাষ্ট্রের পক্ষ থেকে। বেসিক যদি করতে পারি, তারা সম্মানিত হবে, তাদের প্রজন্ম সম্মানিত হবে, তাদের পরিবার সম্মানিত হবে। এই কাজটি করার সুযোগ রয়ে গেছে। আমরা জানি 12ই ফেব্রুয়ারি অনেক চড়াই উতরাই পেরিয়ে দীর্ঘদিনের সংগ্রামে আন্দোলনের পরে আমরা একটি গণতান্ত্রিক সরকার পেয়েছি। আমাদের সেই গণতান্ত্রিক সরকারের কাছে প্রত্যাশা থাকবে সেই ক্ষুদ্র ক্ষুদ্র চাওয়া যেন আমরা পূরণ করতে পারি। এই লক্ষ্যে আমরা সবাই কাজ করবো ইনশাল্লাহ। আর পাশাপাশি বলতে চাই যে আজকে যে আমি দাঁড়িয়ে এখানে কথা বলছি বাংলায়, এটাকে পারতাম? কখনোই না, নেভার এভার। আমাকে উর্দুতে কথা বলতে হতো, তাই তো? কি সৌভাগ্য আমার, যাদের কারণে আমি বাংলায় কথা বলতে তারা আমার সামনে রয়ে গেছেন, আমি তাদেরকে স্যালুট জানাই। এবং পাশাপাশি আমি আজকে পুলিশ হয়তো হতে পারতাম না, ওর সুযোগই ছিল না। কেমনে সুযোগ আছে? আমাদেরকে চাকরি বাকরি দিতই না তারা। তারাই তো অতীতে এই দেশের ডিসি ছিলেন, এসপি ছিলেন, সিভিল সার্জন, সব কারা ছিলেন? পাকিস্তানরা ছিলেন, তারও আগে ছিলেন সাদা চামড়া ব্রিটিশরা ছিলেন, তাই তো? যদি আপনারা দেশ স্বাধীন না করতেন তা আমি তো এসপি হইতে পারতাম না, প্রশ্নই ওঠে না। আমি হয়তো সরকার কেরানি হইতে পারতাম, শিক্ষক হইতে পারতাম, আরো অনেক কিছু হইতে পারতাম। যাদের জন্য আমি আজকে পুলিশ সুপার হয়েছি তাদেরকে মূল্যায়ন করতে হবে না? যাদের জন্য আমরা আজকে মন্ত্রী হয়েছি, উপদেষ্টা হয়েছি, সচিব হয়েছি, তাদেরকে জন্য আমাদের করণীয় কিছুই নেই? সবই কি শেষ হয়ে গেছে আমাদের? নো, এখনো সময় আছে। যারা এখনো জীবিত রয়েছেন তাদের প্রতি আমরা যেন সর্বোচ্চ মেধা মনন এবং রাষ্ট্রীয় পক্ষ থেকে সুযোগ সুবিধা তাদেরকে সম্মানিত করতে পারি, এই প্রত্যাশা ব্যক্ত করছি। এবং পাশাপাশি আমি আর দু একটি কথা বলে শেষ করবো। সেটি হলো যে এই মহান স্বাধীনতা যুদ্ধে কিন্তু বাংলাদেশ পুলিশের ভূমিকা রয়েছে। আপনারা সবাই জানেন যে রাজারবাগে যখন 25শে মার্চ কালরাত্রিতে হামলা করা হয়েছিল, পাকিস্তানরা জানতো যদি কেউ প্রতিরোধ যুদ্ধ গড়ে তোলে সেটা বাংলাদেশ পুলিশ করবে।
কারণ পুলিশের হাতে অস্ত্র আছে, রাইফেল ছিল, সেটাকে মাথায় রেখে প্রথমে তারা রাজারবাগে আক্রমণ করেছিল। তাদের জগন্নাথ হল সহ হেডকোয়ার্টার সহ সব জায়গায় করেছিল। কাজেই সেই মহান স্বাধীনতার শুরুতেই বাংলাদেশ পুলিশের ভূমিকা ছিল, এবং স্বাধীনতার যুদ্ধে আমাদের কাছে স্ট্যাটিস্টিক্স রয়েছে প্রায় 1100 পুলিশ সদস্য 9 মাসে শহীদ হয়েছে। আমরা তাদেরও রোজা মাত্রা কামনা করছি। পাশাপাশি আমাদের সে সময়ে রাজশাহী ডিআইজি সহ পুলিশ সুপার সহ বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্য শহীদ হয়েছিলেন, আহত হয়েছেন অনেক। আমি একটু আগে দেখছিলাম যে বেতার যন্ত্র থেকে রাজারবাগ আক্রমণ হয়েছে বলে ঘোষণা দেওয়া হয়েছিল, সেই বেতার যন্ত্র কিন্তু আমাদের রাজারবাগ যে মিউজিয়াম আছে সেখানে সংরক্ষিত আছে। আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি, যদি কখনো ঢাকায় আসেন রাজারবাগ পুলিশ স্টেশনে গিয়ে সেই বেতার যন্ত্র দেখে আসবেন, ভালো লাগবে। সেই যন্ত্রের মাধ্যমে পুলিশ আক্রান্ত হয়েছিল, ঘোষণা হয়েছিল, এবং তারপরে আপনারা সেই মুক্তিযুদ্ধে আপনারা শহীদ হয়েছিল। বাংলাদেশ পুলিশের সেই মুক্তিযুদ্ধের একটা পার্ট, একটা অংশ, তাদের উত্তরসূরি হিসেবে আমি গর্ববোধ করছি আজকে মঞ্চে দাঁড়িয়ে। পরিশেষে আমাকে বক্তব্য দেওয়ার সুযোগ দেওয়ার জন্য এবং আমার দু একটি কথা শোনার জন্য আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে, আপনাদের প্রতি সালাম জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।